পেলিং সিরিজের আগের দুটো পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে পেলিং জার্নি আর তারপর পেলিংয়ের সাইট সিইং। সেই ভিডিও দুটো যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে পেলিং থেকে আমরা রওনা দেব। গুড মর্নিং, এখন বাজে প্রায় 7টার মতো। তো আমাদের টার্গেট ছিল আজ সকালবেলা 7:30টার মধ্যে বেরোবো। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, লাগেজপত্রও ঘরের মধ্যে এধার ওধার ছড়ানো আছে, তাই দেখাচ্ছি না ঘরটা সেরকমভাবে। কিন্তু যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই সামনেটা। ইনফ্যাক্ট এখান থেকে দেখালে হবে না, বাইরে বারান্দায় যাই, পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো আপার পেলিং থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো। মেলিতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে, তারপর সেখান থেকে আমরা শিলিগুড়িতে যাব। শিলিগুড়ি থেকে তারপর আমরা যাব রায়গঞ্জে। উঠছি গাড়ির ডিকিতে, ব্যাগ গোছাতে ব্যস্ত, বেজার মুখে, ম্লান মুখে অর্পিতা তাকিয়ে আছে জানলা দিয়ে বাইরে পাহাড়ের দিকে। মন আমারও একটু খারাপ করছে বটে, কিন্তু প্রাণপণে নিজেকে সংযত করে রেখেছি আর অনুভব করছি নিজের মন খারাপের অনুভূতি চেপে রাখার চাপা অস্বস্তি। গাড়িটাকে আগের দিনই পরিষ্কার করে রেখেছিলাম। দ্য পেলিং রিসোর্ট থেকে চেক আউট করে গাড়ি নিয়ে পাহাড়ের রাস্তা বেয়ে নামতে লাগলাম। আচ্ছা, আমরা এখন আপার পেলিংয়ের গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। 7:30 জাস্ট বেজেছে। যাচ্ছি আমরা এখন জোরথাং হয়ে গেজিং, মেলি এই সমস্ত রাস্তাগুলো ধরবো। তো রাস্তা খুবই খারাপ, কিন্তু আস্তে আস্তে যেতে হবে। বাইরে ঝলমলে রোদ্দুর, কিন্তু গাড়ির জানলা খুললেই ঠান্ডা ভালোই অনুভূত হচ্ছে। চারিদিকে পাহাড় আর সবুজের সমারোহ। শীত চলে গেলেই হয়তো আসবে ঝরা পাতার মরশুম, গাছের পাতা ডালপালা শুকিয়ে যাবে। আচ্ছা, কোনোদিন যদি জঙ্গলে শুকনো ডালপালায় দাউ দাউ করে আগুন লাগে, জঙ্গলের পশুরা সে যতই হিংস্র হোক না কেন দূরে পালিয়ে যায়, কয়েকদিন আর এদিকে ঘেঁষে না। মানুষও বোধহয় এক প্রকার এইরকমই। এই পৃথিবী, এই জীবন, সার কি অসার, মায়া নাকি বাস্তব, এইসব ভাবার সময় আমাদের নেই। জীবনের রাস্তা বড়ই দুর্গম, চড়াই উতরাই। এইসব ভাবতে ভাবতেই আমরা ভাঙাচোরা কাদামাখা রাস্তায় এসে পড়লাম। এই সমস্ত কাদা রাস্তায় আমি যেটা করে থাকি, 1 নম্বর গিয়ারে হাই আরপিএমে অপেক্ষাকৃত শক্ত জায়গায় চাকাগুলো রাখার চেষ্টা করি। গেজিং বাজার অবধি যে এলাম, রাস্তা খুবই খারাপ ছিল এবং তার সাথে সাথে ছিল একদম শার্প হেয়ার পিন। মানে 1 নম্বর গিয়ারে আমি গাড়িটাকে রাখছিলাম, ইঞ্জিন ব্রেকিং ইউজ করছিলাম, ব্রেক খুব একটা বেশি ইউজ করছিলাম না। আর তার জন্যেই যখন ইঞ্জিন ব্রেকিং ইউজ করছিলাম, 1 নম্বর গিয়ারে গাড়িটা 30-40 স্পিড উঠে যাচ্ছিল। তার মানে বুঝতে পারছেন যে কতটা ইনক্লাইন্ড। এবং এটাই আমি ভেবে অবাক হচ্ছিলাম, যেদিন আমি ওখানে পৌঁছেছিলাম রাত্রিবেলা, সেদিন তার মানে আমাকে কতটা ট্রাভেল নিতে হয়েছিল। এখানে একদম লাইট জ্বালে ফেলতে হয়েছে। টানেলের মধ্যে লাইট যা আছে, ভেতরে যা লাইট জ্বলছে, দ্যাট ইজ নট এনাফ। তো সেই জন্যে হেডলাইট জ্বালাতে হয়েছে। তবে এই টানেলটা বেশি লম্বা নয়। এই শেষও হয়ে গেল। মানে রাস্তাটা খুব ভালো, আমরা 60 স্পিডে চলছি, 70 স্পিডে উঠে যাচ্ছি বা 50 স্পিডে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে ভাঙা রাস্তা এসে গেল। এবং তখনই আপনাকে পুরো গাড়িটাকে 1 নম্বর গিয়ারে দিয়ে, মানে একদম ব্রেক কষে 1 নম্বর গিয়ারে এনে আস্তে আস্তে ভাঙা রাস্তাটা পেরোতে হবে। কারণ গাড়িটা যদি একটু ভাঙাচোরা রাস্তায় ওপর নিচে হয়ে যায়, তখন নিচেটা ঠেকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি জোরথাঙে। আর দেখি মেলিতে একটা জায়গায় ব্রেকফাস্ট করবো বলে ঠিক করে রেখেছি। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে এদিকটা সিকিম, আর ওদিকের পাহাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশও করব। ক্রমেই আমরা গেজিং, লেকশিপ, 16 মাইল জোরথাং হয়ে মেলির দিকে রওনা দিলাম। কিছু দূরেই গাড়িটাকে দাঁড় করাতে হলো। আচ্ছা, এখানে না বেশ কিছুক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, 10 মিনিট 12 মিনিট হয়ে গেল। তো বুঝতে পারছি না সামনে কি হয়েছে। তো চলুন একবার বাইরে বেরিয়ে দেখি যে কি হয়েছে ব্যাপারটা। সামনে ল্যান্ডস্লাইড হয়েছে বলে ওখানে ক্লিনিং চলছে। তো ক্লিনিংটা হয়ে গেলে তারপর আমরা গাড়ি নিয়ে বেরোতে পারবো। বিশাল জ্যাম হয়েছে রাস্তায়, অবশ্য সবাই ছুটছে, তার মানে কি গাড়ি এবার স্টার্ট হবে। তো আমিও আস্তে আস্তে গাড়িতে চলে যাই। এবার সামনের দিকে সব গাড়িগুলো এগোতে থাকছে। এবার ওভারটেক তো করছেই লোকজন, কিন্তু আমি লাইনেই থাকবো। এই নয় যে ভিডিও করছি বলে লাইনে আছি, এটার জন্যই, কারণ পাহাড়ে আমি একটু লাইন মেনটেন করেই চলি। হ্যাঁ, কলকাতার দিকে হলেও একটু আলাদা ব্যাপার। কলকাতার দিকে একটু এদিক ওদিক হয়ে যায়, সবাই লাইন মেনটেন করতে পারে না, আমিও লাইন থেকে বেরিয়ে যাই। কিন্তু পাহাড়ের মধ্যে যেহেতু আমি এদের মতো অতটা এক্সপার্ট নই, কারণ এখানে যে সিকিমের ড্রাইভাররা আছে কিংবা ওয়েস্ট বেঙ্গলেরও যে পাহাড়ি ড্রাইভাররা আছে, তারা যেভাবে ওভারটেক করিয়ে বেরিয়ে যেতে পারবে, আমার অত ক্ষমতা নেই ভাই। আমি মেনেই নিচ্ছি যে আমি অত প্রো লেভেলের ড্রাইভার নই, তাই আমি লেনই মেনটেন করে চলবো। তাতে যদি 10 মিনিট দেরি হয় তো দেরি হবে, কিছু করার নেই। এরপরেই মেলি পৌঁছে ছোট একটা খাবারের দোকান থেকে ঢুকে পড়লাম। আচ্ছা, আমরা এখন চলে এসেছি মেলিতে টপ গ্রিন বলে একটা ছোট্ট রেস্টুরেন্টে। তো সেইখানে আমরা একটু পুরি সবজি অর্ডার করেছি
আর তার সাথে ম্যাগি অর্ডার করেছি। তো সেটা খেয়ে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারবো রওনা দেবো, যাবো শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমরা সেকেন্ড হল্ট দেবো। মেলি থেকে শিলিগুড়ি পৌঁছতে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তার প্রত্যেকটা বাঁকে পাহাড়ের নতুন রূপ আমরা দেখেছিলাম। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছিল তিস্তা নদী। নদীর কথা ভাবলেই আমার চোখের সামনে তিস্তা নদীই ভেসে ওঠে। সেই কোন ছোটবেলায় বাবা মার সঙ্গে পাহাড়ে ঘুরতে এসে তিস্তা নদী দেখেছিলাম। সেই তিস্তা ছিল খরস্রোতা। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। তিস্তা নদীতেও কয়েক কিউসেক জল বয়ে গেছে। আজ তিস্তা আর সেই রকম খরস্রোতা নেই, শান্ত। কিন্তু আজও পাহাড়ের ওপর থেকে নিচে তিস্তার জল বয়ে যেতে দেখলে ভয় করে। কত ভিডিওই তো দেখি বর্ষাকালের, এই তিস্তাই তো তখন রুদ্রমূর্তি ধারণ করে। এইসব পাহাড় নদী দেখতে দেখতেই আমরা শিলিগুড়ি পৌঁছলাম। শহরটা এমনিতেই খুব ব্যস্ত, তাই সুবিধাজনক একটা জায়গা দেখে গাড়ি পার্কিং করে আমরা টোটো করে হংকং মার্কেট গেলাম। তো টোটোয় করে আমরা এখন হংকং মার্কেটে যাচ্ছি, কারণ হংকং মার্কেটের ওখানে পার্কিং পাওয়া খুব মুশকিল। তো সেই জন্য আমরা একটু আগে পার্কিং করলাম গাড়িটাকে। কিছু কেনাকাটা করে ওইখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়ি নিয়ে রওনা দিলাম। তবে ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর যাওয়ার রুটটাই আমরা ধরেছিলাম শিলিগুড়ি শহরের জ্যাম অ্যাভয়েড করার জন্যে। শিলিগুড়িতে আমরা লাঞ্চ করে নিলাম, এরপর আমরা শিলিগুড়ি থেকে রওনা দিলাম। কিন্তু শিলিগুড়ির মধ্যে দিয়ে যাচ্ছি না, মানে আমরা বাগডোগরা হয়ে যাচ্ছি না, আমরা সেখান থেকে একটা বাইপাস, ফুলবাড়ি যে বাইপাস রোডটা আছে সেই বাইপাস রোডটা ধরে আমরা রায়গঞ্জের দিকে অগ্রসর হচ্ছি। কিছুটা যাওয়ার পরেই আমরা ঘোষপুকুর মোড় পাবো, সেখান থেকে আমরা বাঁদিকে বাঁকবো। আমরা এখন মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে মহানন্দা নদী। আমরা যখন ডালখোলা থেকে ঘোষপুকুরের দিকে এসেছিলাম তখন রাস্তা খুব খারাপ পেয়েছিলাম, কিন্তু ওয়াইল রিটার্নিং এই রাস্তাটা যথেষ্ট ভালো, কোনো রকম গর্ত বিশেষ কিছু নেই, এখনও অবধি পড়েনি। আর বাঁদিকে চায়ের বাগান, ডান দিকে চায়ের বাগান দেখতে দেখতে চালাচ্ছি। এখন আমরা চলে এসেছি পাঞ্জিপাড়া শান্তিনগরে। তো এখান থেকে কিষানগঞ্জ 5 কিলোমিটারের মতো দূর, আর ডালখোলা এখান থেকে 35 কিলোমিটারের মতো দূর। তো ডালখোলা পৌঁছে গেলে তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে রায়গঞ্জ ট্যুরিস্ট লজ পৌঁছতে। আর এখানেই আমরা একটা চায়ের দোকান আছে জয়দ্বীপ হোটেল বলে, পাঞ্জিপাড়া শান্তিনগরে। তো সেখানেই আমরা একটু চা পান করব, খেয়ে তারপর আমরা বেরোবো। কিছু দূর যেতেই রায়গঞ্জের জ্যামে পড়লাম। আজ রাতে রায়গঞ্জ ট্যুরিস্ট লজেই থাকা। গুড মর্নিং রায়গঞ্জ থেকে আমরা এখন সকালবেলা বেরিয়েছি। আমাদের গাড়িটা এখানে রাখা আছে, একবার দেখিয়ে নিই। আগের দিন গাড়িটা বাইরে রাখা ছিল, এখানে রাখা ছিল ট্যুরিস্ট লজে। আজকে আমরা ভেতরেই রেখে দিয়েছি, কারণ সারা রাত আগের দিন রাত্রিবেলা শিশির পড়েছিল, তো গাড়িটা অত্যন্ত নোংরা হয়ে গিয়েছিল। আজকেও নোংরা হবে এরকম নয়, পাহাড় থেকে এসছে ডাইরেক্ট, তো নোংরা তো হয়েছে, একটু পরিষ্কার করব। কিন্তু আজকে আর অত এন্থু নেই যে পুরো গাড়িটাকে পরিষ্কার করব। পাহাড়ে একদিন পরিষ্কার করেছি, রায়গঞ্জ ট্যুরিস্ট লজে একদিন পরিষ্কার করেছি। তো আজকে ইচ্ছে আছে ওই গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে নেবো, দরকার হয় একটু ধুয়েও নেবো, আর সামনের বনেটটা একটুখানি পরিষ্কার করে নেবো, দিয়ে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো এখন বাজে 6:52। বাইরে বেরিয়ে একটু ঘুরঘুর করবো, মানে চারপাশটা একটু ঘুরবো, হাঁটবো। আর তার সাথে যদি কোনো চায়ের দোকান পাই, আমাদের সাথে আমাদের বন্ধুরাও চলে এসছে, আর এদের বাচ্চাও আছে, বাচ্চাগুলোও ঘুরঘুর করছিল। সকালে চা পর্ব সেরে তারপর রায়গঞ্জ ট্যুরিস্ট লজে ব্রেকফাস্ট সেরে ফেললাম। রায়গঞ্জ ট্যুরিস্ট লজ সম্পর্কে বিস্তারিত বলেছিলাম কলকাতা টু পেলিং যাওয়ার ভিডিওতে, যেটা এই আই বটনে দিয়ে দিলাম, তাই এই ভিডিওতে নতুন করে কিছু বলার নেই। মোটামুটি 1 ঘন্টার মতো গাড়ি চালিয়েছি, 1 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে আমরা প্রায় 90-95 কিলোমিটার কভার করে দিয়েছি। রাস্তা এতটাই ভালো ছিল যে ভালোই স্পিড উঠেছে গাড়ির। আচ্ছা, আমরা এখন মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। এবার মালদা বাইপাসটা বেসিক্যালি 2 লেন, মানে 2 লেন এপাশে পড়ছে, 2 লেন ওপাশে পড়ছে, খুব একটা চওড়া নয়। আচ্ছা, এখন বাজে 10:40। আমরা ফারাক্কা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, মানে 5-6 মিনিটের মধ্যেই মনে হয় ফারাক্কা ব্রিজে উঠে পড়বো। যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাঁদিক দিয়ে, এই রাস্তার বাঁদিক দিয়ে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে। আমি জানি না ফারাক্কা ব্রিজ যখন নতুন একটা তৈরি হবে তখন এই ব্রিজটা মনে হয় কাজে লাগবে। এবার এই সামনে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ। সেই দিন রাত্রিবেলা যাওয়ার সময় খুব ভিড় ছিল, কিন্তু আজকে এত ভিড় নেই। ভিড় নেই কি, আজকে একদম ফাঁকা। ফারাক্কা শেষ করে দিলাম আমরা, ফারাক্কা ব্রিজ। ফারাক্কা পেরোনোর পরে বেশ কিছুটা চলে এসেছি। রাস্তা ফারাক্কা ব্রিজের পরেও বেশ সুন্দর সুন্দর ক্রুজিং করেছে গাড়ি। এবার বহরমপুর বাইপাস যেটা আছে সেটা এখান থেকে 53 কিলোমিটারের মতো দূর। তো একটা ধাবায় দাঁড়িয়ে গেছি একটু চা খাবো বলে, কারণ আমার একটা প্রবলেম আছে কি, হাই রোডে যদি বেশিক্ষণ চালাই না একটু ড্রাউজি ফিল হয়, একটু ঘুম ঘুম পেয়ে যায়। তো সেই জন্য অর্পিতা বলে একটু দাঁড়িয়ে যাও,
দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেবো। তবে পাহাড়ি রাস্তায় ওই জিনিসটা হয় না, পাহাড়ি রাস্তায় তো সবসময় অ্যাডভেঞ্চার না, তো ঘুমটুম আসে না। কিন্তু এই স্ট্রেট রাস্তা, চওড়া রাস্তা, সুন্দর রাস্তা দেখলেই না গাড়ি চালাতে চালাতে একটু চোখটা এরকম বন্ধ হয়ে যাওয়ার মানে পসিবিলিটি চলে আসে, ঘুম ঘুম পেয়েও যায়। তো সেই জন্যই চায়ের জন্য দাঁড়িয়েছি আর কি। তো এখানে যেটা আছে, এখানে ধাবাটার কাছে একটা টাটা পাওয়ারের চার্জিং স্টেশনও আছে। তো এখানে যারা চার্জিং করতে চায়, যারা ইভি নিয়ে আসবে, তারা এখানে চার্জিং করতে পারবে ইজিলি। এবার কলকাতা থেকে শিলিগুড়ি পথে আরও হয়তো ইভি চার্জিং স্টেশন আছে, আমার তো জানা নেই। কিন্তু আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কোথায় কোথায় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চার্জিং স্টেশন আছে। বহরমপুর শহরটাকে কাটানোর জন্য বহরমপুর বাইপাস তো আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু বহরমপুর বাইপাস থেকে পেরোনোর পরই বেলডাঙ্গার কাছে এই রাস্তাটা বেশ সরু, তো একটু কেয়ারফুলি চালাতে হচ্ছে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়েছি হোটেল তারকনাথে, পলাশিতে। তো এখান থেকে লাঞ্চ করে আমরা আবার রওনা হব কলকাতার পথে। মাঝখানে কোথাও দাঁড়াবার ইচ্ছে নেই। আচ্ছা, তারকনাথে খুব ভালো খাবার দাবার ছিল। এখানে আমরা একটা ভেজ থালি নিল অর্পিতা, এবং তাতে অনেক রকমের তরকারি ভাত পাতি ছিল, ভাজাভুজি ছিল, ভাতও ছিল, সেটা খেলো। তার সাথে মাটন নিল। মাটনটা অর্চি একটু খেয়েছে, আমি একটু খেয়েছি, আর অর্পিতা একটু খেলো। আর আমি যেটা নিলাম সেটা হচ্ছে রুটি আর এগ তরকা। এগ তরকা অর্চি আর আমি মিলে নিলাম। আমি বাবাকে অনেকদিন ধরেই বলছিলাম এই জায়গাটাতে আসবো। আমি জানতাম এটা মালদাতে ছিল, কিন্তু এটা মালদার কোন জায়গাটা ছিল সেটা আমি জানতাম না। এখন রাস্তায় ফেরার পথে বাবা এটাকে দেখতে পেলো, তাই দাঁড়ালো। তো পুরো পৃথিবীতে টোটাল 3টে জোন আছে, টরিড জোন, টেম্পারেট জোন আর ফ্রিজিড জোন। এখন যে আমাদের গাড়িটা যেখানে রাখা আছে ওইটা হচ্ছে টেম্পারেট জোন, আর এই জায়গাটা টরিড জোন। টেম্পারেট জোন হলো টরিড জোনের থেকে একটু বেশি ঠান্ডা। তো কলকাতা একটু কম ঠান্ডা থাকবে মালদার থেকে। আমরা এখন কাঁচরাপাড়া দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। আমি কখনোই সেই সমস্ত মানুষের মধ্যে পড়ি না যে ঘন ঘন বেড়াতে বেরিয়ে পড়ে। আমি সেই সমস্ত মানুষের মধ্যেও পড়ি না যে সেখানকার হোটেল ডিটেলস, ভালো রেস্টুরেন্টের সন্ধান দিয়ে আপনাদের ঘুরতে যাওয়ার প্ল্যানকে প্রশস্ত করে। তাই বলে কি আমি ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে পড়ি না? নিশ্চয়ই পড়ি, কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের তালিকায় আমি দারিদ্র সীমার নিচে অবস্থান করি। অভিজ্ঞতার ঝুলিতে কয়েকটা শিখি আধুলি ছাড়া কিছুই নেই। কিন্তু সেই শিখি আদুলি বা কটা মানুষ পায়। তাই তো নতুন কিছু পাবার আশায় শহরের কোলাহল থেকে দূরে, যেখানে চোখ খুললে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, চলে যাওয়া যায় কোনো ঝর্ণা বা নদীর পাড়ে। কখনো কোনো ধসপ্রবণ এলাকা দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যাই, তো আবার কখনো পাহাড়ের বাচ্চাদের সঙ্গে মেতে যাই ক্রিকেট খেলতে। জীবনের এই সমস্ত অভিজ্ঞতাই তো আমার পরম প্রাপ্তি। জানি না শহরের কোলাহল আর চরম ব্যস্ততায় ব্যতিব্যস্ত হয়ে আবার কবে অক্সিজেনের দরকার হয়ে পড়বে। আবার চলে আসতে হবে পাহাড়ে, তাকিয়ে থাকতে হবে জানলা দিয়ে এক দৃষ্টে সেই পাহাড়ের দিকে, যা কখনো কুয়াশা মেখে থাকে, আবার কখনো রোদের ছটায় ঝলমলিয়ে ওঠে।